ছেলেটাই আমার 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 আমি বেঁচে আছি শুধু আল্লাহর নির্দেশ, না তো আমি এতদিন আত্মহত্যা করতাম। এই দেখেন আর ঘাম লাগিয়ে রয়েছে, আমি এগুলা অন্য মানুষের ঘৃণা লাগবে, কিন্তু আমার এটা ঘেরা নাই, আমার ছেলের ঘেরা নাই। আমার বাবা মারা যাওয়ার পর আমি 6 মাসের মধ্যে কোনো কাজ করতে পারি নাই। আমার এই মাহফুজ চলে গেছে, আমি আর কত বছরে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবো? যদি গুল্লির অর্ডারটা শেখ হাসিনা না দিত, কোনো মার বুক খালি হইতো না। আমার যেরকম মাহফুজ চলে গেছে, আমার চোখের পানি ঝরতে ঝরতে আমি চোখে যাই অন্ধকার। আমার ছেলে মূলত 17 তারিখ থেকেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিল, আমি জানতাম না। আমি 18 তারিখ বিকালে জানতে পারছি যে মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 18 তারিখ সারাদিন ছিল। সন্ধ্যের সময় বাসায় আসার পরে আমি তাকে যখন আপনার প্রেশার দিয়েছি, তখন স্বীকার করছে আমি আন্দোলনে ছিলাম। আমি বলছি তোমার আন্দোলনের বয়স হয় নাই, তুমি কেন আন্দোলনে গেছো? সে বলছে আমি তো এটা সহ্য করতে পারিনি, আবু সাইদকে কেন হত্যা করলো, এই নিরস্ত্র ব্যক্তিকে কেন হত্যা করলো, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না, এই স্বৈরাচারের এই অত্যাচার মেনে নেওয়া যায় না। আমি বললাম তোমার অন্যায়ের প্রতিবাদ করার সময় বয়স হয় না। এই পর্যন্ত শেষ। 19 জুলাই শুক্রবার বেলা 1টা পর্যন্ত আমার সাথেই ছিল, ঘরেই ছিল, আমি যেতে দেই নেই। নামাজ পড়তে যাবো বলে একসঙ্গে নামাজ পড়বে। তখন সে বলছে আমি একটু সামনে মসজিদ নামাজ পড়েই চলে আসবো, কিন্তু সে আমার কাছ থেকে যে কোনোভাবে মিস্টেক করে সে চলে গেছে। মানে আমাকে মানে আমি যেতে দিচ্ছি না। আর সে বলছে আজকে কোনো আন্দোলন নাই, কিছু নাই, আমি নামাজ পড়েই চলে আসবো। আমি খবরদার তুমি যাবে না। কিন্তু এই নামাজ পড়তে গেছে, ওর মায়ের কাছ থেকে আল্লাহ হাফেজ বলে বিদায় নিয়েছে, এ হলো ওর শেষ বিদায়। মাগরিবের সময় আমি সংবাদ পাইছি মাহফুজ গুলিবিদ্ধ হয়েছে। এরপরে আর খুঁজে পাই না, বের হতে পারি না। এখানকার যুবলীগ ছাত্রলীগেরা এখানে অস্ত্র নিয়ে ধরেছে, এই এভিনিউ ভাইবে, আমি নিজের চোখে দেখেছি, বের হতে পারি নাই। এরপরে আমি সারা রাত খুঁজে পাইনি। পরদিন সকালে ঢাকা মেডিকেলে গেছি, পাইনি। এরপর সেখান থেকে সরোয়ার্দিতে আসছি, পথ থেকে আর্মি আমাদেরকে ব্যাক করে দিছে। আবার ঘুরে ফিরে হাত পা ধরে আসছি সরোয়ার্দি মেডিকেল কলেজে, তখন বেলা 11টা থেকে 11:30 বাজে অনুমান। তখন সেখানে মর্গে পাইছি। এরপরে আমি তো বেহুশ। আমার এই মেয়ে, আমার ভাইজি, আমার ছোট ভাই, আমার এই মেজো জামাতা, এরা সেখানে আমাকে মানে তখন আর আমি তো বেহুশ পড়ে গেছি, আমার আর হুঁশ নেই। এরপর থেকে সেখান থেকে লাশ দিবে না, আমাকে সেখান থেকে নাকে খড় দিয়ে লাশ আনতেছে, হাত পা ধরে, পুলিশ প্লাস ওখানকার কর্মকর্তারা। আমি আন্দোলন করবো, সংগ্রাম করব, বিশৃঙ্খলা সৃষ্টি করব, নাশকতা করব, অতএব লাশ দেওয়া যাবে না। পরবর্তীতে হাত পা ধরে আমি লাশটা এনেছি। আমার ছেলে স্কুলে আনতে চাইছি, স্কুলের মাঠে জানাজা দেব। স্কুলের প্রধান শিক্ষক, আমি শর্ট করতেছি, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সে বলছে রাজাকারের বাচ্চার জানাজা এই স্কুলে হবে না। অতএব রাজাকারের বাচ্চার জানাজা যে দিতে বলবে তাকেও হাত পা ভেঙে গুড়ি গুড়ি করে ফেলা হবে। ইভেন আমার বাসায় লাশটা আমি আনতে পারি নাই। আমি ওইখান থেকে বিদায় নিয়ে আমি গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়ি যেয়ে রাত্র 20 তারিখে 20 জুলাই রাত্র 11টায় পৌঁছেছি। 12টায় জানাজা, দাফন দিয়ে রাত্র 1টায় যখন ঘরে ফিরছি তখনই আমাকে ওই স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ আমাকে নির্মমতাভাবে আমাকে তাড়িয়ে শেষ পর্যন্ত আমি মানে পরের দিন পালিয়ে সে বরগুনা, পাথরঘাটা, বামনা, বেথাকি ওই এলাকায় যে আমি পালাইছি। 5 তারিখের বিকালে আমি আমার গ্রামের বাড়িতে আসছি। এরপরে 15 তারিখে ঢাকায় আসছি, 15ই আগস্ট। এই হলো আমার ছেলের ইতিহাস। আমি একদম শর্ট করে দিছি। আমি একমাত্র কথা, আমি আপনাদের মাধ্যমে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সহ এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই স্বৈরাচারিণী সহ তাদের যে সমস্ত সেই পেটুয়া পুলিশ বাহিনী আবদুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ, যুবলীগের যারা সম্পৃক্ত, প্রত্যেকের আইনের আওতায় এনে তদন্ত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমার মাহফুজ 4 নাম্বার, আমার 3 মেয়ে 1 ছেলে, ছেলেটাই আমার আমার
আমার আমার একটা আমার বেঁচে থাকার কোনো আমি আমি বেঁচে আছি শুধু আল্লাহর নির্দেশ, না তো আমি এতদিন আত্মহত্যা করতাম। শুধু আল্লাহ তাআলার নাখোশ হবে, অখুশি হবে, আমি সেই জন্য বেঁচে আছি, একমাত্র এজন্যই বেঁচে আছি। আর আমাকে বলছে সাহায্য সহযোগিতা, আমাকে সবাই শুধু আমাদের বর্তমান সমাজপতি যারা শুধু তারা আমাকে লোভ দেখাইছে, এই অমুক নেতা আসবে আপনার বাসায়, অমুক নেতা আসবে আপনার বাসায়, অমুক লিডার আসবে এই শুধু লোভ দেখানো হয়েছে, কিন্তু আমার বাসায় কোনো নেতা আজও পর্যন্ত আসে নাই। একমাত্র বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল যারা আমি তাদের বিষয়ে আমি এখন আর আমার বলতে সমস্যা নাই, আমি এখন মনে করি তারাই হচ্ছে দেশের গণমানুষের দল। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে 2 লক্ষ টাকা দিয়ে আমাকে সহযোগিতা করছে, এইটাই হচ্ছে সর্বোচ্চ আমার সহযোগিতা। আমি আজকে 3 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে, আমি 3 মাসের মধ্যে আমি রাস্তায় হাঁটতে পারি না, আমার হাত পা ভেঙে যায়, পড়ে যাই, রাস্তায় আমি একা চলতে পারি না। আমার বাবা মারা যাওয়ার পর আমি 6 মাসের মধ্যে কোনো কাজ করতে পারি নাই। আমার এই মাহফুজ চলে গেছে, আমি আর কত বছরে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে আমার মনে হয় না। খবর বলতে সার্জিস আলম এখানে আসছিল, এই এলাকার যারা আসছিল 12 নম্বরে আসছিল, 2 নম্বর আপনার কমিউনিটি সেন্টারে, ওখানে উনি আসার সময় এখানে যারা নেতৃত্বে ছিল, এখানকার যারা সমন্বয়কের দায়িত্ব পালন করছে, তাদের মাধ্যমে আমাদেরকে সেখানে নিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছে, আমি সহ সকলকে সান্ত্বনা দিয়েছে এবং বলছে আমাদের পাশে তারা আছেন এবং থাকবেন। আমার বিশ্বাস যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্লাস যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্বে আছে, আমার বিশ্বাস যে তারা অবশ্যই আমাদের খোঁজখবর নেবেন, তাদের ওয়াদা তারা ভঙ্গ করবেন না। আমি এই যে এলাকায় বসবাস করি, এই এলাকায় আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল, 2025 সালের পরীক্ষার্থী ছিল। এই 25 সালের প্রথমেই যে এসএসসি পরীক্ষার্থী সে ছিল, তার রেজিস্ট্রেশন হয়েছে, সে পরীক্ষা দিবে, আর বয়স 15 বছর, মাহফুজের বয়স 15 বছর। আমি সেই 5 তারিখ পর্যন্ত পালিয়েছিলাম। 5 তারিখে নতুন করে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমি দেশে আসছি, গ্রামে আসছি, এলাকায় আসছি, ঢাকায় আসছি। যদি দেশ স্বাধীন না হতো হয়তো বা আমাকেও ওদের নির্মমতার শিকার হতে হতো, আমার পরিবারের সবাইকে এই নির্মমতার শিকার হতে হতো। এটা আমি জানি না, মানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অত ছোট বাচ্চা যে এই ধরনের ভাষা বলতে পারে, আমার জীবনে এই প্রথম দেখলাম। ও বলছে এই ফ্যাসিস্ট সরকার যে আবু সাঈদের মতো নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করে, আর আমি তার প্রতিবাদ করব না, যদি না করি তাহলে আল্লাহর কাছে বড় দায়ী হয়ে যাব, আমি জাতির জন্য বড় অপরাধী হয়ে যাব। আমি দেখতাম ও যে এলাকায় যাইত সেই এলাকার নেতাও কিসের নেতা? ন্যায়ের প্রতীকের নেতা। সবাইকে থামিয়ে ফেলতো, সালিশ বিচার করত। গ্রামে নিয়ে গেছি, সেখানে গ্রামেও যদি কোনো কিছু জটলে দেখতো, সেখানেও সে মাহফুজ যাইয়া সবগুলারে দাবর দিয়া মিটাই দিত, সবাইকে শাসন করত। আমি অবাক হয়ে যেতাম ওর এই ছোট্ট বাচ্চার এই কাজগুলি দেখে। আপনি তো বুঝতে পারছেন আমার দিনটা কি হয়েছে। আমরা দুজন এখন আছি শুধুমাত্র ওই আল্লাহর দিকে তাকাই শুনে। আমার 3টে মেয়ের পর একটা ছেলে, মাহফুজ রহমান। তা ওইলে আমার ছোট মেয়ের পরে হয়েছে। তবে আমার ছেলেটা হওয়ার পর আমার মেয়েরা, ওর বাবা, আমার ফ্যামিলির সবাই আমরা খুশি হয়েছি, উজ্জ্বল হয়েছি যে আমার একটা ছেলে। কিন্তু আমার ছেলেটার এই 16 বছর মানে আস্তে 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 ধাপে ধাপে বড় করতে করতে ওরা ম্যাট্রিক পরীক্ষাটা এখন দেবে, এই পর্যন্ত আমি আনছি। কি ওর বাবা আনছে সবাই মিলে। আনার পরে আমার ছেলের এই দেখেন আপনারা বই, আমার ছেলে এই বইগুলো পড়, এই দেখেন ম্যাট্রিক পরীক্ষাটা এখন
গতবার ওর বাবা আমারে বলছে কি তোমার ছেলে এমন দিনে কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দেবে। আমার শুনে অনেক খুশি লাগছে, আমার অনেক ভালো লাগছে যে আমার ছেলে ম্যাট্রিক পরীক্ষা দেবে। কিন্তু আমার এই মেয়ে তো আইএ পাস, বড়জন আইএ পাস। তারপর আমার ছেলে আন্দোলন করে আইসা বিকালবেলা এই গেঞ্জিটা গায়ে দিয়েও কোচিনে গেছে। বিকালবেলা এই যে এই গেঞ্জিটা, এই। এখন আমি এই গেঞ্জিটা আর ধুই নাই, ওই যে বৃহস্পতিবারের ঘাম না, ওটা আমি নাকের মাথায় শুকে শুকে দেয় যেন আমার বাবার ঘেরানটা আসে। বুধবার দিন এই স্কুল ড্রেস পরে আমার বাবা টেস্ট পরীক্ষা দিয়ে আইছে। আল্লাহ সাব্বাসর দিন স্কুলে পড়ে। এই দেখেন, এই এই যে এইটা গায়ে দিয়ে এই হইল আর স্কুল ড্রেস। এই দেখেন আর ঘাম লাগিয়ে রয়েছে। আমি এগুলা অন্য মানুষের ঘৃণা লাগবে, কিন্তু আমার এটা ঘেরা নাই, আমার ছেলের ঘেরা নাই। কিন্তু আমার ছেলের কোনোদিন একটু জ্বরও হয় নাই। জ্বর হইতে অসুখ হইতে তাতে যদি মরতে, তা আমি মনটারে বুঝ দিতে পারতাম যে আমার ছেলে অসুখ হইয়ে মরছে, আমি 2 দিন হাতে লাড়াছাড়া করছি। কিন্তু এরা হইলে ছাত্র মানুষ, পড়াশুনো করতে। এখন ওরা গেছে আন্দোলন করতে। শুক্রবার দিনও আমারে বলছে যে আম্মু আজ তো কোনো মিছিল নাই। তো ওই দিনকার ও যে এই বাথরুমে গোসল করছে, করে ওই রুমে যাইয়া কাপড় চুপড় পরে এখান থেকে যখন নামিয়ে যায়, তখন আমি এই জায়গায় দাঁড়াইছি। দাঁড়াইয়ে ওরে বলছি ওই জায়গায় দাঁড়া লিফটের গোড়ায়। তখন আমি বলছি মা কোন সময় আসবা? কইছে আম্মু আমি আসমো, একটু ঘোরাফেরা করে, আজ তো কোনো মিছিল নাই। কিন্তু মিছিল নাই ঠিক আছে, বা মিছিল আছে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা গুল্লির অর্ডারটা দিয়া হত্যা করলে কেন? গুল্লিটা দিলে কেন? ও যদি গুল্লির অর্ডারটা শেখ হাসিনা না দিত, কোনো মার বুক খালি হইতো না, কোনো মার সন্তানগুলো যাইতো না। কিন্তু আমার যেরকম মাহফুজ চলে গেছে, আমি যেরকম পাগলের মতন ঘরে মাথা দিতে পারতেছি না। আমার চোখের পানি ঝরতে ঝরতে আমি চোখে যাই অন্ধকার। তবে সব মায়েরাও তো এইভাবে আছে। তবে আমার ছেলে, আমি এর ছেলেরে তো ফিরে আর পাবো না। শেখ হাসিনা মারতে পারছে, ওকে জীবনটা দিতে পারবে, ফিরেইয়া দিতে পারবে। আর আমার ছেলেরে আমি ফিরে আর পাবো না, ও আর ফিরেইয়া দিতে পারবে না আল্লাহ ছাড়া। কিন্তু আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের আর ওর যত চেলাবেলা নেতা খাতারা আছে, পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সবাই আমি কঠিন বিচার চাই। ও কেন সন্তানগুলো এভাবে মারিয়ে ফেলাইলো?